সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না, তাহলে কোনো নেগেটিভ জিনিস যেগুলো আমরা দেখি এগুলো ওভারকাম করা পসিবল, বা পসিবল। হ্যাঁ, মানে মানুষ করতেছে না, আমরা কোনটা কোনটা করতেছি ভালো না। এখানে? মানে এইখানে অনেকে পজিটিভ বলে, অনেকে নেগেটিভ বলে। আপনি কি কোনটাকে কোন পাল্লা ভারী বলবেন, আমি পজিটিভ না নেগেটিভ? বিভিন্ন ট্রেডের উপরে বেশি জোর দেওয়া হয়। অনার্স মাস্টার্সও করে, কিন্তু আমাদের দেশে যেরকম গড়ে সবাই করে, মাস্টার্স করতেই করে হবে, না। না হলে আমার সম্মান নাই, এইটা মনে হয় এখানে না। হ্যাঁ, এখানে অনেকে শর্ট টার্ম, যেমন 6 মাস 1 বছরের ট্রেড কোর্স যেগুলো আছে, সার্টিফিকেট কিছু কোর্স আছে, এগুলো ওরা করে ফেলে আর কি। 8,000 10,000 মানে 4 থেকে শুরু করে 8-10 হাজারের মধ্যে ইনকাম করতে পারবে, আর মানে তার। 10,000 টাকা হ্যাঁ, না, ডলার? ডলার, সরি ডলার। আমরা আচ্ছা তো আচ্ছা, কানাডায় আছি, হ্যাঁ এটা আমরা ডলার আর টাকাই কি। বলি। তার স্কিলটা কেমন, সে তার পড়াশোনার যোগ্যতাটা কেমন, মানে তার মাপটা কেমন, ওই অনুযায়ী ইনকাম করতে পারবে। উম, আমি বলবো কানাডায় চাকরি পাওয়া সহজ না, একটা পুরোটাই প্যারা ছিল। তারপরে আস্তে আস্তে সেটাকে ওভারকাম করছি। আমরা যেহেতু নাম একই, আমাদের পুরা নামও একই। আমার পুরা নাম যেটা, ওনার ওনার পুরা নামও এটা। তারপরে ফার্স্ট হচ্ছে নেম, মিডল নেম, লাস্ট লাস্ট নেম, নেম, নিক নেম, সবকিছু নিক সব নেম সবকিছু আমাদের একই এক। রকম। তো এটা নিয়ে আমরা আসলে যেহেতু একসাথে অনেক সময় ক্লাস পড়লে হ্যাঁ, আমরা খুব ঝামেলার মধ্যে পড়ি। আমাদের টিচার সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে হ্যাঁ, পড়ে যে হ্যাঁ, কে হ্যাঁ, কি। হ্যাঁ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি তুহিন, আর আমি কানাডা রিলেটেড, কানাডাতে যারা বসবাস করে তাদেরকে নিয়ে ভিডিও করি। তো আমি হচ্ছে আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে। উনি আসলে হচ্ছে বাংলাদেশ থেকে, এবং আমি যে অঞ্চলের মানুষ সেই অঞ্চল থেকেই, উত্তরবঙ্গের মানুষ। দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে ওনার নামও যা, আমার নামও তাই, যেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস। ওনার নামও তুহিন। তারপরে হচ্ছে উনি যে স্কুলে পড়ে আমিও সেই স্কুলে পড়ি। এখানে আসলে কলেজ, ইউনিভার্সিটি সবগুলাকে স্কুল বলা হয়। তো আজকে আমি আসলে ওনার ইন্টারভিউ নিব। ওনার সাথে আমার আগে কথা বলে ভালো লেগেছে। মনে হয়েছে যে উনি অনেক কিছু ভালো জানেন, আইডিয়া ওনার ভালো আছে এখানে, এবং সেই সব জিনিসের কারণে আমি আজকে ওনার ইন্টারভিউ নিব এবং আপনাদের সাথে ওনার অভিজ্ঞতা শেয়ার করব। উনি এখানে কেমনভাবে দিন কাটাচ্ছেন, কেমনভাবে কী করছেন, উনি কোন জিনিসটা খুব ভালোভাবে করেছেন। আপনাদের উদ্দেশ্যে যদি তার কোনো হ্যাসেল থাকে, পরামর্শ থাকে, সেটাও ওনার থেকে আমরা শুনবো। তো আর কথা না বাড়িয়ে চলুন ওনার থেকে আমরা আলাপ শুরু করি। তুহিন ভাই, জি, আপনাকে আমার প্রোগ্রামে স্বাগতম। আর হচ্ছে আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন তাহলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু আগে বললো, আমার নাম তুহিন। আমি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে আসছি। আমার স্কুল কলেজ সব হচ্ছে যে রাজশাহীতেই ছিল, কিন্তু আমি ব্যাচেলর, মাস্টার্স, বিইউপি যেটাকে বলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সেখান থেকে শেষ করে আমি কানাডাতে লাস্ট 1.5 বছর ধরে আছি, বিসিআইটিতে আচ্ছা মার্কেটিং নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো হচ্ছে আপনার বিসিআইটি কেমন স্কুল এখানের মধ্যে? বিসিআইটি এটা একটা কলেজ, যেটা হচ্ছে যে শুধু ব্রিটিশ কলম্বিয়ার মধ্যে না। আমি বলবো বিসিআইটি যদি কানাডার টপ 5টা কলেজের র্যাঙ্কিং করেন, তো 5টার ভিতরে হচ্ছে ওই 1-2 এর ভিতরে থাকবে, মানে আচ্ছা এরকম আচ্ছা একটা আচ্ছা, কলেজ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা শুনেছি। এবং আমি যেহেতু বিসিআইটির স্টুডেন্ট, আসলে আমি আমাদের শিক্ষকদের থেকেও শুনেছি এখানের পড়াশোনা শেষ করার পরে হায়ারিং রেটটা অনেক বেশি। অন্যান্য অনেক ভালো ভালো ইউনিভার্সিটির চাইতেও বিসিআইটির হায়ারিং রেট অনেক বেশি। এরা অনেক ট্রেডের উপরে পড়াশোনা করায়, এবং এরা মোটামুটি বেশ প্রায় 200-র উপরে ট্রেড পড়ায়। হ্যাঁ, তো এখানে আমি দেখেছি এরা বিমানের উপরে ইঞ্জিনিয়ারিংয়েরও কোর্স করায়, অনেক যেটা ধরনের কোর্স। হ্যাঁ ইভেন তাদের হচ্ছে যে পড়াশোনার করার পর মানে জব পাওয়ার পার্সেন্টেজ মোর দ্যান 95%। হ্যাঁ, তারা এটা জব এটা পেয়ে থাকে পড়াশোনা শেষে। এইটা আমাদের একজন না, বেশ কয়েকজন শিক্ষক বলেছিলেন যে বিসিআইটির হায়ারিং রেট অনেক ভালো। তো যাই হোক, আহ, আমি কিছু প্রশ্ন আপনাকে করব। আপনি প্রশ্নগুলোর উত্তর আশা করি যদি কোনোটার মনে দিবেন, আর যদি কোনোটা মনে করেন যে আপনি উত্তর দিবেন না, আপনার আচ্ছা, কাছে আচ্ছা। বেশি পার্সোনাল মনে হচ্ছে, আপনি স্কিপ করতে পারেন। অবশ্যই, অবশ্যই। তো প্রথম হচ্ছে, আপনি আসলেন হ্যাঁ, 2023-এ। হ্যাঁ, দুই 23শে হাজার সেপ্টেম্বরে। তেইশে আসার পরে কোনো প্যারা খাইছেন?
যেটা আপনার কাছে অনেক প্যারা মনে হয়েছে, কিন্তু আসার পরে এখন ওইটা আসলে পরবর্তীতে ওভারকাম করেছেন, এরকম কোনো প্যারা? প্যারা তো কিছু থাকেই, যেমন একটা নতুন দেশে আসছি, নতুন কালচার, আগে কখনো অন্যান্য দেশে যাওয়া হয় নাই, সো স্টুডেন্ট হিসাবে একটা নতুন দেশে আসাটা একটা পুরোটাই প্যারা ছিল। তারপরে আস্তে আস্তে সেটাকে ওভারকাম করছি, যেমন জব ম্যানেজ করছি, তারপরে হচ্ছে যে কলেজে আর কি তাদের পড়াশোনার সাথে খাপ খাওয়ায় নিছি, সময়ের সাথে, অ্যাসাইনমেন্টের সাথে, প্রেজেন্টেশনের সাথে। তো এই ধরনের প্যারাগুলা থাকে, ফ্যামিলি থেকে একটু দূরে মানে আসি, তো এই ধরনের প্যারাগুলা থাকে, এগুলা এখন আস্তে আস্তে এগুলা ওভারকাম হয়ে যায়, আমি ওভারকাম করে ফেলছি। আচ্ছা, ভালো কথা। আপনি যখন জবের কথা বললেন, হ্যাঁ, চাকরি, তো কানাডায় চাকরি পাওয়া কি সহজ? উম, আমি বলবো কানাডায় চাকরি পাওয়া সহজ না, তবে আপনি যদি মন থেকে খুঁজেন, যদি চেষ্টা করেন, তাহলে পাওয়া সহজ। যেমন আপনি বাংলাদেশ থেকে এসে এসে আপনার রিজিউমিটা হচ্ছে যে আপডেট করা লাগবে, মানে আচ্ছা, কানাডিয়ান স্টাইলে করা লাগবে। আচ্ছা, সো আচ্ছা। এখানে কিছু লোকাল মানে জব পোর্টাল আছে, যেমন ইন্ডিড আছে, জব সিক আছে। সো এইসব জায়গাগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এইসব জায়গায় অ্যাপ্লাই করার পাশাপাশি আমি বলবো যে এইসব জায়গায় মানে হায়ারিং রেট খুব কম হয় এইসব জায়গা থেকে। আপনি যদি সরাসরি যদি রেস্টুরেন্ট বা শপগুলাতে বা সুপার মার্কেটগুলাতে গিয়ে যদি আপনার সিভি ড্রপ করতে পারেন, আপনার হচ্ছে যে কনফিডেন্স তাদের দেখাতে পারেন, আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে জব পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো প্রথম প্রথম একটু প্যারাই হয়, তবে আপনি যদি জব খুঁজতে থাকেন তাহলে হয়তো ম্যানেজ হয়ে যাবে। কাউরে 1 মাসে হয়, কাউরে 15 দিনে হয়, কাউরে 2 মাসে আচ্ছা, হয়, আচ্ছা। আবার কাউরে 6 মাসও হয় না। সো এটা মানে আপনার কত দিনে হয়েছে? আমার 2 মাসের মধ্যে আমি ম্যানেজ করে ফেলছি আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। খুবই খুবই ভালো জিনিস এটা। আচ্ছা, আমরা যখন জব নিয়ে কথা বললাম, আমি আরেকটা জিনিস আপনার থেকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে একজন আন্তর্জাতিক স্টুডেন্ট যে কানাডাতে আসে, আচ্ছা। বা একজন ইমিগ্রেন্ট যে হ্যাঁ, কানাডাতে আসে, হ্যাঁ, হ্যাঁ। সে মাসে কত টাকা ইনকাম করতে পারে? আহ, আমি যদি একটা আন্তর্জাতিক স্টুডেন্টের কথা বলি, সো কানাডার নতুন রুলস অনুযায়ী, মানে এই বছরের মানে গত বছর রুলস অনুযায়ী একটা স্টুডেন্ট এখন 24 ঘন্টা কাজ করতে পারে। সো আমি যে প্রভিন্সে থাকি ব্রিটিশ কলম্বিয়াতে, এটা হচ্ছে মিনিমাম পার আওয়ার মানে রেট হচ্ছে যে 1740। আচ্ছা, আচ্ছা, সো এই হিসাবটা করলে হচ্ছে যে প্রায় 1600 বা 1700 এরকম কিছু আসে পার মান্থ। আচ্ছা, আর আচ্ছা, আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, সেই ক্ষেত্রে কাস্টমার অনেক সময় টিপস দেয়, তো আচ্ছা, সেই আচ্ছা, ক্ষেত্রে হয়তো 2000-এর কাছাকাছি হইতে পারে, মানে হয়ে যায় ইনকাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা একজন মানুষের চলার জন্য এই টাকা কি যথেষ্ট? আহ, আমি বলবো যে এখানে থাকা খাওয়া চলার জন্য মানে আমার জন্য যথেষ্ট। তারপরেও তো বলা যায় না মানে কার লাইফ স্টাইল কেমন, কে কেমন আচ্ছা, খরচ আচ্ছা, করে, আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা, ডিপেন্ড লাইক মানে ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটিস এর উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। তাহলে একজন যদি ফুল টাইম কাজ করে কানাডায় ইমিগ্রেন্ট হিসেবে হ্যাঁ, আসার পরে, হ্যাঁ, তাহলে সে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবে? এই ভ্যানকুভারের কথা, আমি যেহেতু আমরা হ্যাঁ, হ্যাঁ, ভ্যানকুভারে হ্যাঁ, থাকি, হ্যাঁ, হ্যাঁ। ভ্যানকুভারের কথাটা আপনি বললে আমি মানে আমার দর্শকরা ভালো মতো বুঝতে পারবেন। দেখেন, এখন একজন ফুল টাইমারের কথা যদি বলি, এখন তার স্কিলটা কেমন, সে তার পড়াশোনার যোগ্যতাটা কেমন, মানে তার মাপটা কেমন, ওই অনুযায়ী ইনকাম করতে পারবে। আমি যদি বলি মানে 4 থেকে 8 হাজার, 10 হাজার, মানে 4 থেকে শুরু করে 8-10 হাজারের মধ্যে ইনকাম করতে পারবে, আট মানে দশ তার। হাজার টাকা হ্যাঁ, না, ডলার? ডলার, সরি ডলার, আমরা আচ্ছা, তো আচ্ছা, কানাডায় আছি, হ্যাঁ, এটা আমরা ডলার আর টাকাই কি। বলি। হ্যাঁ, তো এটা আর কি অভ্যাস হয়ে আচ্ছা, গেছে আচ্ছা। টাকা বলতে বলতে। যাই হোক, আপনি অনেক টাকার কথা বললেন, কিন্তু অনেকে হ্যাঁ। বিশ্বাস করে না যে এত টাকা ইনকাম করা সম্ভব কিনা। তো আপনি যেহেতু এখানে থাকেন, আপনার কি মনে হয় আসলে সম্ভব 8-10 হাজার ডলার ইনকাম করা? আমি বলবো হ্যাঁ সম্ভব, 8-10 লাখ বাংলাদেশি টাকা ইজিলি মানে ইনকাম। ইনকাম করা যায়, যদি আপনি ইজিলি বলবো না, আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, আপনার একটা ফুল টাইম জবের পাশাপাশি আপনি যদি আর একটা সাইড হাসেল যেমন উবার ডোরডাস করেন, তাহলে আপনি হয়তো ইজিলি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 7-8 হাজার বা 9-10 হাজারও ইনকাম করতে পারবেন। আচ্ছা, আপনি স্কিলের কথা বলতেছিলেন। হুম, হুম, তো আসলে বাংলাদেশ থেকে আসার সময় কোন স্কিলগুলা শিখে আসলে এখানে কাজে লাগবে? আহ, দেখেন, আমি বলবো কানাডা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো কানাডায় আসতে হলে আপনার সর্বপ্রথম স্কিল লাগবে ইংলিশ। আচ্ছা, আচ্ছা। আপনার ইংলিশ না জানা থাকলে এখানে চলতে পারবেন না। তারপরও এখানে স্টুডেন্ট হিসাবে আসার পর
আপনার যদি বাংলাদেশে থাকতে যদি আপনার কিচেনে কোনো জবের স্কিল থাকে, হুম। তারপরে কিচেনের জবের স্কিলগুলো এখানে খুব কাজে লাগে। আচ্ছা, আচ্ছা। ওর পাশাপাশি আপনার যদি হচ্ছে যে ফ্রন্ট লাইনে সার্ভিস দেওয়ার যদি কোনো থাকে, স্কিল থাকে, সেই ক্ষেত্রে ওইটা কাজে লাগবে। আর এই দেশটা হচ্ছে পুরো আইটির উপর নির্ভরশীল। আচ্ছা, আপনি আচ্ছা। যদি আইটিতে বা ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি এক্সপার্ট হন, হুম, হুম, এই ধরনের মানে স্কিলগুলো এখানে ভালো কাজে লাগে আমি হুম, বলবো। হুম, হুম, হুম। না, এটা ভালো জিনিস। আপনি হচ্ছে স্কিলগুলো আসলে জরুরি এখানে। মনে হয় যে এই লোকাল স্কিলগুলোর খুব এখানে চাহিদা আছে। ইদানিং হচ্ছে বিভিন্ন এরা ট্রেডের উপরে এখানে আলাদা স্কুলই আছে। যেমন হচ্ছে আপনার বিসিআইটিতে আলাদা ট্রেড শেখানো হয়। হ্যাঁ, কারণ এখানে ট্রেডের উপরে চাহিদা বেশি। আমাদের দেশে যেরকম শুধু অনার্স মাস্টার্স, এখানে অনার্স মাস্টারের চাইতে বিভিন্ন ট্রেডের উপরে বেশি জোর দেওয়া হয়। অনার্স মাস্টার্সও করে, কিন্তু আমাদের দেশে যেরকম গড়ে সবাই করে, মাস্টার্স করতেই হবে, করে। না হলে আমার সম্মান নাই, এইটা মনে হয় এখানে না। হ্যাঁ, এখানে অনেকে শর্ট টার্ম যেমন 6 মাস 1 বছরের ট্রেড কোর্স যেগুলো আছে, সার্টিফিকেট কিছু কোর্স আছে, এগুলো ওরা করে ফেলে আর কি। বা হচ্ছে ক্লাসে এমনও লোক দেখা যায়, আমাদের একটা হ্যাঁ, ক্লাসে অর্গানাইজেশনাল বিহেভিয়ার ক্লাসে আপনি দেখেছেন যে একটা মহিলা হ্যাঁ, বয়স ক্যারোলিন। বয়স 45-এর উপরে, ক্যানেডিয়ান, নেটিভ ক্যানেডিয়ান। সে 10 বছর না 15 বছর পরে আবার স্কুলে আসছে শেখার জন্য। 12 বছর 12 বছর পরে সে স্কুলে আসছে শেখার জন্য, সে আবার একটা হচ্ছে ডিগ্রি নিবে এখান থেকে নিয়ে। তো এরা এরকম কাজ করে, আবার পড়াশোনা করে, 60তেও এরা পড়াশোনা করতে আসে এখানে। এটা খুব মজার একটা জিনিস। আচ্ছা, যাই হোক, আমরা কাজ কারবার অনেক কিছু নিয়েই কথা বললাম। তো এইবার যদি আমি আপনার ব্যক্তিগত জিনিস জিজ্ঞাসা করি, যে আপনি এখানে থাকেন, আপনার নিজস্ব অনেক খরচ টরচ হয়, যেমন বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে আপনার অন্যান্য এখানে ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়, তারপরে আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ির টাকা দিতে হয়। এই সমস্ত কিছু ম্যানেজ করেন কিভাবে? আসলে যা ইনকাম করেন তাতে কি ম্যানেজ হয়, না বাড়ি থেকে আনতে হয় আপনার? আমি বলবো যে প্রথম 2 4 6 মাস হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি আনা লাগছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন ম্যানেজ হয়ে যায়। আমার ধরেন মান্থলি যদি বলি 24 ঘন্টা কাজ করে 2,000 টাকা ইনকাম করি, ওখান থেকে হয়তো 800 বা 1,000 সেভ করতে পারি, বা আচ্ছা, 2,000 আচ্ছা, বেশি আচ্ছা। কিছু হয়। আর একটা যেটা কথা হচ্ছে যে আমাদের সামার যে ব্রেক থাকে, এই ব্রেকটাতে আমরা হচ্ছে 3 মাস হচ্ছে যে ফুল টাইম কাজ করতে পারি। আচ্ছা, ফুল আচ্ছা, টাইম আচ্ছা। কাজ করলে ওই যে উবার বা ডোরডেচ যদি আমরা ফুল টাইম কাজ করি, হ্যাঁ। মান্থলি আমরা ইজিলি হচ্ছে যে $6,000 থেকে $7,000 ইনকাম করতে পারি, বা $8,000 9,000 ইনকাম করা যায়, মানে জবের ফুল পাশাপাশি। টাইম যদি কেউ করে। ফুল টাইম যদি করে, আচ্ছা। সেই ক্ষেত্রে মানে ম্যানেজ হয়ে যায় না, আলহামদুলিল্লাহ আপনি আমি যেটা বলবো। এইটা কিন্তু অনেকে বিশ্বাস করে না যে আসলে $8-9 হাজার উবার ডোরডেশে ফুড ডেলিভারি করে ইনকাম করা যায় মাসে। ফুল টাইম করলে কি আসলেও করা যায় এটা? হ্যাঁ, আসলেই করা যায়। ভ্যানকুভারে করা যায়? ভ্যানকুভারে করা যায়। আমি টরন্টো বা অন্যান্য প্রভিন্সের বা অন্যান্য ছোট শহরের কথা বলতে আচ্ছা, পারবো না, টরন্টো তো বড় কিন্তু শহর। হ্যাঁ, কিন্তু টরন্টোতে হয়তো অনেক কম্পিটিশন আছে, যার কারণে হয়তো ইদানিং ইনকামটা কমে গেছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু ভ্যানকুভারে এটা পসিবল। ভ্যানকুভারে পসিবল। আচ্ছা, আচ্ছা। তাহলে আহ, আপনি হচ্ছে আপনার সমস্ত কিছু ম্যানেজ করতে পারেন, আপনি যা ইনকাম করেন। হ্যাঁ, এখন ম্যানেজ হয়ে যায়। আচ্ছা, কিছু টাকা সেভও করতে পারেন। কিছু টাকা সেভ হয়ে যায় আপনি কি আমার সেমিস্টার ফিজের জন্য আর আচ্ছা, কি। আচ্ছা, আপনি কি নিজের থেকেই সেমিস্টার ফিস দিতে পারেন, না আপনার হচ্ছে সেমিস্টার ফিজের জন্য আনতে হয় টাকা বাড়ি থেকে? একটা সার্টেন অ্যামাউন্ট দেশ থেকে আনা লাগছে, তারপরে এখন আর লাগতেছে না। আমার আচ্ছা, আর আচ্ছা, এক সেমিস্টার বাকি আছে, আশা আচ্ছা, করি আচ্ছা, পরের সেমিস্টারটা আমি একাই দিয়ে ফেলতে পারবো। আচ্ছা। আপনি হ্যাঁ, মাঝখানে আপনার 2 মাসের একটা আমার ব্রেক যাবে। সামনে হচ্ছে যে সামার ব্রেক আচ্ছা, পাবো, সামার ব্রেক যাবে। তখন আমি ইনশাআল্লাহ এইটা এটা ম্যানেজ বিসিআইটির করবো। দারুণ একটা জিনিস। হ্যাঁ, বিসিআইটিতে পড়াশোনা করলে এখানে হচ্ছে ওদের ম্যান্ডেটরি 3 মাসের ব্রেক থাকে বছরে, যে যেই সময়টা আপনি ফুল টাইম ইনকাম করে ভালো টাকা পয়সা ইনকাম করা যায়। হ্যাঁ, মানে কারণ ফুল টাইম থাকলে একটা ভালো হ্যাঁ, অ্যামাউন্ট ইনকাম করা তখন যায়। হচ্ছে অত চিন্তা ভাবনা থাকে না যে আমার কাজের লিমিট পার হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি কাজ করতে পারবো না, এরকম কিছু না। আপনি তখন হ্যাঁ, যত মনে চায় কাজ করতে পারবেন যখন ব্রেক থাকে। আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় যত মন চায় কাজ করতে পারবেন না। হ্যাঁ, ওটার কোনো ট্র্যাকিং থাকে না, আপনি কত ঘন্টা করলেন না করলেন, আপনার ইচ্ছা মতো আপনি 20 ঘন্টা 17 ঘন্টা আপনি দিনে যদি চাইলে 24 ঘন্টা করে, 24 ঘন্টা করতে চান, আপনি করতে পারবেন। না 24 ঘন্টা করার দরকার নেই, অসুস্থ হয়ে যাবেন, এটা দরকার নাই এটা সেটা। পসিবল না। হ্যাঁ। আচ্ছা, আপনি তো এখানে হচ্ছে
একটা জব করেন, হ্যাঁ। আপনি কি কোনো সাইড হ্যাসেল করেন না এখন সময় পান না? জবের পাশাপাশি আমি মাঝে মধ্যে উবার ডোরডেস্ক করি। আচ্ছা সো আচ্ছা সাইড হাসেলের কিছু দরকার আছে, না হলে একটা এক্সট্রা অ্যামাউন্ট ইনকাম আর কি দরকার আছে। সো ওই এক্সট্রা মানিটা আর কি আচ্ছা উবার বা আচ্ছা ডোরডেস্ক থেকে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে এমনভাবে যে আপনার যেন 24 ঘন্টা পার না হ্যাঁ, হয়। এক্স্যাক্টলি আহ, 24 ঘন্টা পার না হয়। আচ্ছা, জবে যদি কখনো আওয়ার কম দেয় তখন আপনি ওই সময়টা এদিকে উবার আমি ডোরডেশ করে ম্যানেজ করে ম্যানেজ ফেলি করে ওই ফেলেন। দিক দিয়ে। হ্যাঁ, তাহলে ওই যে জবে যে শুধুমাত্র আপনাকে অনেক সময় প্রাইমারি অবস্থায় জবে পুরাপুরি সময় দিবে না, হ্যাঁ, আপনাকে হচ্ছে আপনার 24 আওয়ার্সের যে লিমিট সেটা দিবে না, হয়তো বা আপনাকে 16 ঘন্টা কাজ দিবে, অনেক সময় 20 ঘন্টা কাজ দিবে। আপনি তখন বাকি সময়টা বসে না থেকে যদি একটু ফুড ডেলিভারি করা হয়, সেই ক্ষেত্রে ওখান থেকে একটা ইনকাম চলে আসে। হ্যাঁ, আবার অনেক সময় সেমিস্টার ব্রেকের মাঝখানে 1 সপ্তাহ এরকম সময় পাওয়া যায়, ওই সময়টাও ফুল টাইম করা যায়, কারণ কাজ তখন করা যায়। হ্যাঁ, অফিসিয়ালি হচ্ছে ব্রেক থাকে। হ্যাঁ। আচ্ছা, কানাডায় স্টুডেন্ট হিসেবে জীবন কেমন আর এখানের পড়াশোনার সিস্টেমটা কেমন? কানাডা স্টুডেন্ট হিসাবে জীবন হচ্ছে যে মোটামুটি অর্গানাইজ। একটা হচ্ছে যে টাইম ফ্রেমের ভিতরে বাঁধা। হুম এই এই টাইমে হচ্ছে কলেজে যাওয়া লাগে, একটা টাইমে হচ্ছে যে আপনার কাজে যাওয়া লাগে, মানে আপনার অ্যাসাইনমেন্ট করা, মানে হুম হুম হুম। বানানো লাগে, প্রেজেন্টেশন বানানো, এগুলো তৈরি করা লাগে। সো স্টুডেন্ট লাইফটা আমি বলবো যে একটা নির্দিষ্ট মানে ছকের ভিতরে বাঁধা আর কি। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলোর ভিতরে আপনাকে অল টাইম থাকা লাগে। হ্যাঁ, না নিয়ম কানুন ভালো, নিয়মের বাইরে গেলে আসলে ভালো লাগে না। এখানে হ্যাঁ, নিয়মের মধ্যে চলতে চলতে এমন অভ্যাস হয়ে যায় যে একটু নিয়মের বাইরে গেলে নিজের কাছে ভালো লাগে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলতে পারি, আমার চোখে একটা প্রবলেম হয়েছিল আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, তো হওয়ার পরে আমি আসলে 5 দিন বাসায় থাকা লেগেছে আমার। তো ওই 5 দিন এত বোরিং গেছে আমার, যে আমার মনে মনে হচ্ছে যে বাসায় বন্দি, কোনো কাজ হ্যাঁ, নাই, কিচ্ছু হ্যাঁ, নাই, কি হ্যাঁ। যে বিরক্তিকর। এখানে কারণ বাসায় বসে থাকা হ্যাঁ, কষ্টকর পুরাই আসলে। বিরক্তিকর একটা জিনিস। তো এখানের পড়াশোনার সিস্টেমটা বাংলাদেশের তুলনায় কতটা ভিন্ন, বা এখানের পড়াশোনার সিস্টেমটা কি ভালো না খারাপ, সেটা যদি একটু বলেন। আহ, এখানের পড়াশোনার সিস্টেম অবশ্যই ভালো। আচ্ছা মানে নর্থ আমেরিকান পড়াশোনা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো বাংলাদেশের তুলনায় আমি বলবো একটু ডিফারেন্ট, কারণ এখানের পড়াশোনাগুলো হচ্ছে অনেকটা মানে আপনার স্কিল বেজ, হচ্ছে আচ্ছা আচ্ছা প্র্যাকটিক্যাল বেজ। আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের পড়াশোনা ধরেন মোস্টলি হচ্ছে যে মুখস্থ বেজ। আচ্ছা আর আচ্ছা একটা আচ্ছা। জিনিস হচ্ছে যে এখানে অনেক অ্যাসাইনমেন্ট করা লাগে, হুম 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 গ্রুপ গ্রুপ ওয়ার্ক করা লাগে, হুম হুম হুম। প্রেজেন্টেশন করা লাগে। আচ্ছা সো যদিও সিলেবাস ছোট এখানের, কিন্তু আপনি যে জিনিসটা মানে শিখবেন ওটা মানে খুব ভালোভাবেই জানবেন। আপনার এক্সট্রা কোনো বেশি কিছু পড়া লাগবে না, যেটা অ্যাকুরেট জিনিস ওইটা আপনাকে জানতে হবে, ওটা আপনাকে আচ্ছা পড়তে আচ্ছা। হবে। মানে এই ধরনের পড়াশোনা হুম এখানে। হুম হুম হুম। তাহলে প্যারা নাই খুব একটা, খুব একটা প্যারা নাই, আপনি যদি একটু টাইম দেন। সিস্টেমেটিক ওয়েতে। হ্যাঁ, সিস্টেমেটিক ওয়েতে এটা ম্যানেজেবল, ম্যানেজ করে ফেলতে পারবেন। আচ্ছা আমরা আচ্ছা পারছি, আপনারা আসলেও আপনারা পারবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো আমরা জানি কানাডা হচ্ছে একটা শীত প্রধান দেশ। হ্যাঁ। তো এখানে শীতের সময় কি আপনার কোনো প্রবলেম হয়েছিল? আপনি শীতের সাথে কিভাবে ম্যানেজ করলেন সমস্ত কিছু? উম, আমি বলবো যে আমি প্রথম যখন কানাডায় আসি, আমার প্রথম উইন্টারটা একটু মানে কষ্টই হয়েছিল, কারণ মাইনাস তাপমাত্রার সাথে আমরা মানে ওইভাবে অ্যাডজাস্টেবল না। হুম 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 বাংলাদেশে মাইনাস তাপমাত্রা কখনো পাই নাই। হুম তো হুম হুম। এটা আসলে এখানে প্রতিটা বাসায়, প্রতিটা অফিসে, প্রতিটা হচ্ছে যে ইউনিভার্সিটি, কলেজে সব জায়গায় হিটার আছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আপনি যদি একটু গরম পোশাক আশাক পরেন, হুম হুম তো হুম মানে শীত এখানে হচ্ছে যে খুব একটা ফ্যাক্ট না, হুম এটা হুম হুম মানিয়ে নেওয়া হুম যায় হুম হুম এখানে। হুম হুম। ওটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারাও পারবেন আচ্ছা মানিয়ে আচ্ছা নিতে। আচ্ছা। তাহলে কানাডার সমাজ বা সংস্কৃতিটা পুরো আমাদের থেকে ভিন্ন। তো আপনি এখানে আসার পরে এই সমাজ সংস্কৃতির সাথে মানিয়ে নিলেন কিভাবে, বা কোনো জিনিস আপনি এখনো মানতে পারেন না, এরকম কিছু বিষয় যদি শেয়ার করেন আমাদের সাথে। আহ, প্রথম প্রথম যখন আসি হুম হুম। তখন আমার কাছে কানাডাটা একটু মানে কেমন আইসোলেটেড লাগছে, মানে আচ্ছা আচ্ছা মানুষজন আচ্ছা। খুব বাইরে যায় না। বাংলাদেশে যেমন রাস্তাঘাটে বের হলে অনেক মানে মানুষ বাইরে থাকে, এখানে হচ্ছে যে বাংলাদেশে আমরা 5 ওয়াক্ত হচ্ছে যে উম, আজানের একটা ধ্বনি শুনে হ্যাঁ অভ্যস্ত, হ্যাঁ। কিন্তু এখানে এটা পাই নাই।
তারপরে হচ্ছে যে এখানে সমাজের সাথে একটা মানে রুলস আছে, ওই রুলস অনুযায়ী আপনি চললে খুব ইজিলি মানিয়ে নিতে পারবেন। প্রথম দিকে আমার একটু মানে প্রবলেম হইতো, মানে মানুষের সাথে মানে কনফিডেন্সের সহিত আর কি কথা বলতে একটু প্যারা লাগতো। আস্তে আস্তে যখন এটা মানে ওভারকাম করে ফেলছি, মানে কনফিডেন্সের সহিত যখন মানুষের সাথে কথা বলা শুরু করছি, তখন আসলে সবকিছু এখন অ্যাডজাস্টেবল হয়ে গেছে আর কি। আচ্ছা সো আচ্ছা। কনফিডেন্স থাকা লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই সব দেশে আসলে আসলে কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স না থাকলে আপনি হচ্ছে পিছিয়ে পড়বেন। আর সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হয়, তাই কনফিডেন্সটা থাকতে হয়। আর আজানের কথা বললেন, এটা নিয়ে মজার জিনিস হচ্ছে এখানে তো আজান শোনাই যায় না। হ্যাঁ মসজিদ আছে, সেখানে নামাজও হয়। এখানে ধর্মীয় চর্চা করতে কারো কোনো বাধা নাই, কিছু নাই। তো আমি যখন গত বছর দেশে গেলাম, তা আমি দুবাই দিয়ে গেছি দেশে। আচ্ছা দুবাইতে যখন নামছি ওই তখন দুপুর মানে রাত 12টা। হ্যাঁ তো ফজর পর্যন্ত আমার ওখানে থাকা লেগেছিল। হ্যাঁ তো ফজরের আজানটা ওইটা আমি মনে হয় 15 মাস পরে প্রথম আজান শুনছি প্রকাশ্যে কত ইয়াতে। তো ওই জিনিসটা একটা, আমরা তো শুনে শুনে অভ্যস্ত, আমাদের হ্যাঁ এটা হ্যাঁ অদ্ভুত একটা জিনিস কাজ আজানের করে। সুরটা অনেক মিস করি হ্যাঁ, আসলে। অনেক অনেক অদ্ভুত কাজ করে এটা, মানে একটা অদ্ভুত রকমের জিনিস হ্যাঁ কাজ করে। যাই হোক, আপনি আপনি কানাডায় আসছেন, এখানে জীবনযাপন করছেন, পড়াশোনা করছেন। আপনি কি কানাডায় স্থায়ী হতে চান? আর স্থায়ী হলে আপনার মানে কিভাবে, এখানে কি পুরা ফ্যামিলি নিয়ে থাকবেন না থাকবেন না, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আহ, কানাডায় আসছি তখন আমি বলবো স্থায়ী হতে চাই। আচ্ছা আচ্ছা মানে এখন দেখা যাক, লিবারেল গভর্নমেন্ট আসছে, আচ্ছা ওনারা তো আচ্ছা। আবার একটু মানে ইমিগ্রেন্টদের প্রতি একটু সহানুভূতি দেখায়। হচ্ছে যে পড়াশোনা শেষ হওয়ার পর ওয়ার্ক পারমিটে যাব, 1 বছর জব করার পর আচ্ছা আচ্ছা। মানে পেপার পেপার ওয়ার্কস যেগুলো আছে এগুলা যদি আবার ইংলিশ রিকোয়ারমেন্টস আছে, আবার হচ্ছে যে আমাকে একটা অফিসিয়াল জব ম্যানেজ করা লাগবে। সো এই জিনিসগুলো আর কি সবকিছু প্রসেসিং মানে ঠিকঠাক মতো ক্রোনোলজিক্যালি মিলে গেলে আমি থাকতে চাই, সমস্যা মানে আচ্ছা আমি আচ্ছা। কানাডায় স্থায়ী হতে চাই। আল্লাহ আপনার আশা কবুল করুক। তো দ্বিতীয় আমার আহ, তো কানাডায় থাকার বিষয়ে যখন কথা হচ্ছিল, তাহলে এই বিষয়ে যা- যারা কানাডায় আসতে চায় তাদেরকে যদি গুরুত্বপূর্ণ 3টা টিপস দিতে চান, কোন 3টা টিপস আপনি দিবেন? আহ, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। আমি প্রথমে একবার বলছিলাম যে কানাডায় আসতে হলে আপনাকে ইংলিশটা খুব ভালোভাবে জানা আচ্ছা। লাগবে। হুম। তারপরে হচ্ছে যে বাংলাদেশে আপনি কোন সেক্টরে পড়াশোনা করতেছেন, আপনার সাবজেক্ট কি, ওই সাবজেক্ট অনুযায়ী সেকেন্ডলি আপনি হচ্ছে যে এখানের মানে জব মার্কেটটা অ্যানালাইসিস করবেন। আচ্ছা আচ্ছা। আর 3 নম্বর আমি বলবো যে আপনাকে অনেক কনফিডেন্স থাকতে হবে। এখানে অনেক মানে বিপদ আসতে পারে বা অনেক স্ট্রাগল আসতে পারে, আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনাকে আচ্ছা। কনফিডেন্সের সহিত এই জিনিসগুলা হ্যান্ডেল করার একটা মানসিকতা থাকতে হবে, হুম হুম হুম। তাহলে কানাডা আপনার জন্য। আচ্ছা, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না, তাহলে কোনো নেগেটিভ জিনিস যেগুলো আমরা দেখি এগুলো ওভারকাম করা পসিবল, বা পসিবল, হ্যাঁ মানে মানুষ করতেছে না, আমরা কোনটা কোনটা করতেছি ভালো না এখানে? মানে। এইখানে অনেকে পজিটিভ বলে, অনেকে নেগেটিভ বলে। আপনি কি কোনটাকে কোন পাল্লা ভারী বলবেন, আমি পজিটিভ না ব- নেগেটিভ? অবশ্যই আমি বলবো যে পজিটিভ পাল্লাটা ভারী। আচ্ছা। আপনি হচ্ছে যে স্ট্রাগলের ভিতর দিয়ে আপনি শিখতেছেন, যাইতেছেন, অনেক মানে লাইফে সফলতা আনতেছেন। হুম হুম হুম। সো আর এখানে স্ট্রাগল করলে মানে কঠোর পরিশ্রম করলে আপনার ওটার ফল পাবেনই। এই দেশটা আচ্ছা। এমন একটা দেশ, আপনি যদি স্ট্রাগল করেন, কঠোর পরিশ্রম করেন, ওইটার হুম ফল হুম হুম। আপনি সাথে সাথে হ্যাঁ পাবেন আর হ্যাঁ কি। হ্যাঁ। সো আমি হ্যাঁ, বলবো পজিটিভ দিকটাই আর কি বেশি। বাংলাদেশে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কি না, আপনার ইনকামের নিশ্চয়তা নাই। কিন্তু এখানে আপনি যদি পরিশ্রম করার অ্যাবিলিটি থাকে, আপনি যদি হচ্ছে সকালে বের হন ভালো মতো, সারাদিন যদি অন্ততপক্ষে ফুড ডেলিভারি করেন কিছু একটা, তারপরেও দিন শেষে বাসায় ফিরলে একটা টাকা নিয়ে আসবেন, যাতে আপনার না খেয়ে থাকতে হবে না, যেটা বাংলাদেশে অনেকেই হ্যাঁ, ইয়ে। বাংলাদেশে আপনার মেধা থাকার হুম পরও, হুম হুম আপনার হচ্ছে যে এডুকেশন থাকার পরও আপনি একটা জবে ঢুকবেন, আপনার 15-20 হাজার টাকা হুম হুম বেতন। হুম হুম হুম। সেই সিস্টেমটা এখানে না আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা, এখানে নির্দিষ্ট একটা মানে মিনিমাম রেট হ্যাঁ, থাকে, ওটার নিচে যেটা আপনি মানতে হবে। হ্যাঁ গভর্নমেন্টের এই জিনিসটা অবশ্যই সবাইকে মানতে হবে, এর নিচে কাউকে বেতন দিতে পারবে না। আপনি যেহেতু কানাডায় থাকবেন, এখানে পড়াশোনা করছেন, প্ল্যান তো সব কিছুই ঠিক আছে, সব কিছু স্মুথলি চললো, সব কিছুই ঠিক হলো। আপনি 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান?
আমি 5 বছর পর, আমি যেমন বলি যে গত 1 মাস আগেও আমি চিন্তা ভাবনা করি না যে আমি মানে সামনে একটা গাড়ি কিনবো, আচ্ছা। এখন এটা কিনে ফেলছি। হুম। তো আমি যদি 5 বছরের মধ্যে এখানে স্থায়ী থাকার সুযোগ পাই, তাহলে হয়তো একটা বাড়ি কিনবো, বা হচ্ছে যে আমি একটা নিজে একটা বিজনেস দাঁড় করাবো। আমার ইচ্ছা আছে, আমি মার্কেটিংয়ে পড়াশোনা করতেছি, মানে আমি জব করব, এর পাশাপাশি আমার ইচ্ছা আছে একটা মানে বিজনেস দাঁড় করানো। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। 5 বছরের মধ্যে আমার এটা হচ্ছে একটা মাইলস্টোন। আচ্ছা, যাই হোক তুহিন ভাই, আপনার এই জিনিসটা আল্লাহ কবুল করুক এই প্ল্যানগুলা, এবং আপনি সামনে আরও এগিয়ে যান। আমার দর্শকদের পক্ষ থেকে আমি এই জানাচ্ছি, আপনাকে শুভকামনা জানাচ্ছি। আর শেষে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ মজার জিনিস বলি তুহিন ভাইয়ের আমার বিষয়ে। আমরা যেহেতু নাম একই, আমাদের পুরা নামও একই। আমার পুরা নাম যেটা, ওনার ওনার পুরা নামও এটা। তারপরে ফার্স্ট হচ্ছে নেম, মিডল নেম, লাস্ট লাস্ট নেম, নেম, নিক নেম, সবকিছু নিক সব নেম সবকিছু আমাদের একই এক। রকম। তো এটা নিয়ে আমরা আসলে যেহেতু একসাথে অনেক সময় ক্লাস পড়লে হ্যাঁ আমরা খুব ঝামেলার মধ্যে পড়ি। আমাদের টিচার সবচেয়ে বেশি ঝামেলার হ্যাঁ মধ্যে পড়ে যে হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ। দুইজনের নামই এইটা, দুইজনের নামই কাকে কিভাবে আইডেন্টিফাই করবে, কে আবার অ্যাসাইনমেন্ট জমা দুইজনই দিলে। বাংলাদেশ থেকে, হ্যাঁ, আবার দুইজনই হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ। থেকে। তো এটা নিয়ে খুব ঝামেলায় পড়ে প্রথম প্রথম। তারপরে ব্যাপারটা ইন্টারেস্টিং আর কি, হ্যাঁ টিচাররা অনেক মানে অবাক হয়। হ্যাঁ, তারপরে মোটামুটি কোর্সের মাঝামাঝি অবস্থায় গেলে ওরা বুঝতে পারে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তবে এখানে টিচাররা খুব ফ্রেন্ডলি। আর এই তো সব মিলে হচ্ছে আমরা খুব পড়াশোনাটা এনজয় করতেছি। তুহিন ভাইয়ের এই সেমিস্টার পরে আরেকটা সেমিস্টার আছে, সবাই তুহিন ভাইয়ের জন্য শুভকামনা জানাবেন। আর উনি হচ্ছে খুবই ভালো মানুষ, ঠিক আছে। যে কোনো ব্যাপারে ওনার কাছে হেল্প চাইলে চাইলে পাওয়া যায়, এবং উনি আসলে সবার জন্যই খুবই নিবেদিত প্রাণ মানুষ। তো যাই হোক, সবাই তুহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এই তো আমার জন্যও দোয়া করবেন, আমি এখনও প্রসেসিংয়ের মধ্যেই আছি। তো এই পর্যন্তই আজকে, আর বেশি কথা বাড়াবো না। সামনে নতুন কোনো অতিথি নিয়ে আসবো। আর সবাই ভালো থাকবেন। তুহিন ভাই সবাইকে বিদায় জানান। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারাও চেষ্টা করতে থাকেন, লেগে থাকেন কানাডার জন্য। আশা করি লেগে থাকলে বা ঠিকঠাক মতো প্রসেসিং অনুযায়ী আগাইলে আপনারাও কানাডা আসতে পারবেন, এখানে লাইফের সাথে মানায় নিতে পারবেন, ঠিকঠাক সব কিছুই যাবে। চেষ্টা করতে থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।